আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব লেয়ার পুডিং। অন্য সব পুডিংয়ের মতোই এই পুডিংটি, কিন্তু এই পুডিংটি দেখতে অনেকটাই আকর্ষণীয় এবং সুন্দর এবং খেতেও দারুণ মজার। তাহলে দেখে নেই আজকের পুডিংটি তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে। পুডিং তৈরি করার জন্য আমি নিয়েছি ডিম আর কনডেন্স মিল্ক। আমি এখানে কুসুম গরম পানি 1 কাপ নিয়েছি। পরিমাণটা হচ্ছে 250 ml। তার সাথে নিয়েছি 125 ml কনডেন্স মিল্ক বা হাফ কাপ পরিমাণে। কনডেন্স মিল্কটা গরম পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কনডেন্স মিল্ক যেহেতু একটু ঘন থাকে, তাই গরম পানি যখন মিশানো হবে তখন খুব সুন্দরভাবে দুধের একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। একটা চামচ বা বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে কনডেন্স মিল্ক। 1-2 মিনিট নেড়ে নিলেই হয়ে যাবে। আমার মোটামুটি মিশানো হয়ে গিয়েছে। এখন এক পাশে রেখে দিচ্ছি। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি 2টি ডিম। রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নেব। ডিমের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, সাদা বর্ণ ধারণ করবে, তখন আর বিট করার দরকার নেই। 2 থেকে 3 মিনিট ভালোভাবে বিট করে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ডিমের। তারপর এই মিশ্রণটাকে আমি 2টি ভাগে ভাগ করে নিব সমান করে। আমি একটু বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি অর্ধেক পরিমাণে, আর বাকি অর্ধেকটা আমি যে পাত্রে বিট করেছিলাম সেটাতে রেখে দেব। এই যে আমি অর্ধেক পরিমাণ করে নিলাম 2টি ভাগে। এখন আমি একটি অংশ নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণে। তারপর আবারও একটু ভালোভাবে বিট করে নিব। বিট করে নেওয়ার পর লেয়ার পুডিংয়ের একটি অংশ রেডি হয়ে গেল এবং এক পাশে রেখে দেব। আমি 2টি লেয়ারেই ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, আর বাকি অংশটাতে আমি ভ্যানিলা এসেন্সও দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফুড কালার। আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দ্বিতীয় অংশটিতে। এটাও ভালোভাবে বিট করে নিচ্ছি, বিট করে রেখে দিলাম। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে ক্যারামেলটা পুড়ে না যায় আর সুন্দর করে একটা কালার চলে আসে। আমার যখন ক্যারামেলটা হয়ে গিয়েছে তখন আমি একটু চারপাশ ঘুরিয়ে দিয়েছি যাতে সুন্দর করে সেট হয়ে যায় ক্যারামেল। ক্যারামেল ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে। এখন আমি পুডিংয়ের প্রথম যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। আমি পুডিংয়ের 2টি অংশই আলাদা আলাদা ছেঁকে নিয়েছিলাম, কারণ ছেঁকে নিলে কোনো লাম্পস থাকবে না আর পুডিং দেখতেও অনেক মসৃণ সুন্দর হবে। আমি একটি সসপ্যানে পানি দিয়েছিলাম, এটার মধ্যে পুডিংটা বসিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। প্রথমে আমি 10 মিনিট পুডিংটাকে জাল করব এবং 10 মিনিটের মধ্যে একটি লেয়ার হয়ে গিয়েছে। আমি তারপরেও একটি চেক করে নিব একটি ছুরির সাহায্যে। এখন যে দ্বিতীয় অংশটি আমি রেডি করে রেখেছিলাম ফুড কালার দিয়ে, সেই অংশটি এখন আমি পুডিংয়ের উপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে সসপ্যানের উপরে ঢাকনাটাও দিয়ে দিব। এখন জাল করব 20 মিনিট। টোটাল টাইমটা লাগবে 30 মিনিট। 30 মিনিটের মধ্যে পুরো পুডিংটাই রেডি হয়ে গেল এবং ছুরিটা সম্পূর্ণ ক্লিন এসেছে, দেখতে পাচ্ছেন। আমি পুডিংটাকে ঠান্ডা করে নিয়েছি। পুডিং ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে চারপাশ একটু দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি, যাতে খুব সহজে উঠে যায় পুডিংটা। আমি মাত্র 2টি ডিম দিয়ে পুডিংটা তৈরি করেছি, তাই খুব পাতলা একটি পুডিং তৈরি হয়েছে। আপনারা চাইলে পরিমাণটা ডাবল করে দিলেই হবে। তারপর বড় করে পুডিং তৈরি করতে পারেন। 4টা ডিমের, 6টা ডিমের, 8টা ডিমের আপনাদের পরিমাণ অনুযায়ী। আমি পুডিংটা সেট করে নিলাম, একটা প্লেটে ঢেলে নিয়েছি। আপনারা কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। এখন আমি পুডিংটা কেটে নিচ্ছি। আমি পুডিংটা প্রথমে এক পিস করে দিয়ে উপরে আবার ডাবল করে পিস করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে
একটি পিসের উপরে আরেকটি পিস দিয়ে দিলেই হয়ে যাবে লেয়ার পুডিং। আপনারা যদি একটু ভারী করে তৈরি করেন দেখতে আরও অনেক সুন্দর লাগবে। এখানে আমি 3টা লেয়ার দিয়ে দিয়েছি, একটির উপর একটি করে সাজিয়েছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা আকর্ষণীয় হয়েছে, আর একটি লেয়ার আরেকটি লেয়ারের সাথে মিশে যায়নি। পুডিংয়ের লেয়ারটা সুন্দরভাবে এক পাশে আছে আর লাল লেয়ারটা অন্য পাশে আছে। আপনারা চাইলে এখানে 2, 3, 4 এরকম করেও পুডিং তৈরি করে নিতে পারেন লেয়ার করে। আর খুবই ইজি এই রেসিপিটি তৈরি করা। আশা করছি মেহমান বা বাসায় নিজেরাও খাওয়ার জন্য এভাবে পুডিংটি তৈরি করে নিতে পারবেন। খুবই সহজভাবে, সিম্পলভাবে, অল্প উপকরণে তৈরি। আশা করছি আজকের লেয়ার পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর বেল বাটন বাজিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পুরো রেসিপিটি যদি দেখে থাকেন ভালোভাবে তাহলে বুঝতেই পারবেন এখানে কোনো চিনি দেওয়া হয়নি। চিনি ছাড়াই এত সুন্দর একটি পুডিং তৈরি হয়ে গেল। মাত্র 2টি উপকরণে এই পুডিংটি তৈরি করা হয়েছে। আপনারা চাইলে এখানে অনেকগুলো ফুড কালার ব্যবহার করে অনেকগুলো লেয়ার তৈরি করে নিতে পারবেন, লাল, নীল, হলুদ, বিভিন্ন কালারের। শুধু উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিলেই হবে। আর কনডেন্স মিল্ক দিলে তো চিনি দেওয়ার ঝামেলাই এখানে থাকে না। আর পুডিংটি খেতে কিন্তু অনেক মজার। ডিম আর চিনি দিয়ে পুডিং তৈরি করলে যেমন হয়, কনডেন্স মিল্কের পুডিংও ঠিক তেমনই হয়। আশা করছি আজকের পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বেল বাটন বাজিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠান্ডা লেগে আমার গলাটা বসে গিয়েছে। প্লিজ কেউ আমার কণ্ঠ শুনে কেউ কোনো কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব চাল কুমড়ার মুরব্বা। খুবই দারুণ মজার একটি ডেজার্ট। এই মুরব্বাটি আপনারা ইচ্ছা করলে পাউরুটি, কেক বা অন্য কোনো ডেজার্টে ব্যবহার করতে পারেন। বাজারে কিনতে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন অল্প কিছু উপকরণে কিন্তু ঘরেই তৈরি করে ফেলতে পারেন এই সুস্বাদু চাল কুমড়ার মুরব্বা। চাল কুমড়ার মুরব্বা তৈরি করা খুবই সহজ, শুধু সময়টা একটু বেশি লাগে। চলুন দেখে নেই কিভাবে তৈরি করছি আজকের এই চাল কুমড়ার রেসিপিটি। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তৈরি করলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এই চাল কুমড়ার মুরব্বা রেসিপিটি। চাল কুমড়ার মুরব্বা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম চাল কুমড়াটাকে 3 টুকরা করে নিলাম এবং দুপাশ রেখে দিলাম। মাঝখানের অংশটাই শুধু তৈরি করব। দেখতেই পাচ্ছেন এখন আমি চাল কুমড়াটাকে কেটে নেব। আমি একটি ছুরি দিয়ে প্রথমে এটাকে টুকরো টুকরো করে নিচ্ছি, তারপর ছোট ছোট করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব ইজিভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এই যে বুকের অংশটা কেটে ফেলতে হবে। তারপর এভাবে কেটে নিচ্ছি। তারপর হচ্ছে পিছনে যে চামড়াটা আছে সবুজ অংশটা এটা ফেলে দেব। তো এটা ফেলে দিয়ে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর সবগুলো চাল কুমড়ো আমি এভাবেই কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় টুকরো করে তৈরি করে পরে ছোট সাইজ করতে পারেন। আমি একবারে ছোট ছোট সাইজ করে কেটে নিলাম। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে কেচে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে কেচে নিচ্ছি।
এইভাবে এই পিঠ ও পিঠ ভালোভাবে কেচে নিতে হবে, যাতে আমরা যখন প্রসেস করে চিনি শিরায় দিব তখন শিরাটা যেন খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। ঠিক এভাবে করে আপনারাও কেটে নেবেন, যাতে প্রতিটা ছিদ্রর মধ্যে ভালোভাবে শিরাটা ঢুকতে পারে। সেভাবেই প্রসেসটা করে নিচ্ছি। আমি প্রায় সবগুলো করে ফেলেছি, আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু কেচে নিয়েছি। এখন একটি বড় বাটিতে পানি নিয়ে নিলাম পরিমাণ মতো, নিয়ে এখানে হাফ চামচেরও একটু বেশি পরিমাণে চুন দিয়ে দিলাম। চুন দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। চুনের পানিটার মধ্যে এখন যে চাল কুমড়োগুলো কেটে আমি রেখেছিলাম সেইগুলো এখন এখানে দিয়ে দেব। দিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি রাতের বেলা পুরো কাজটা করেছি, তাই 7 থেকে 8 ঘন্টা রাতের মধ্যে ভিজিয়ে রেখেছি। সকালবেলা উঠে বাকি কাজগুলো করেছি। এখন চুনের পানিটার মধ্যে আমি এই যে কেচে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর এই চুনের পানির মধ্যে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে চাল কুমড়াটা শক্ত হবে, ভেঙে যাবে না, নরম হয়ে যাবে না। চাল কুমড়ার মুরব্বা তৈরিতে এই পাটটা বাদ দেওয়া যাবে না, অবশ্যই করতে হবে যদি অনেক দিন পর্যন্ত চাল কুমড়াটা ভালো এবং শক্ত রাখতে চান, সুন্দর রাখতে চান। এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। চাল কুমড়া তৈরি করাটা অনেক সহজ, কিন্তু সময়টা একটু বেশি লাগে। এই তো আমি ভিজিয়ে রেখে দিলাম, আর পরদিন সকালবেলা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিজানো হয়ে গেছে। আমি প্রায় 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 8 ঘন্টার পর এখন আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হচ্ছে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এমন একটা পাত্রে নিব যাতে সম্পূর্ণ পানিটা ঝরে যায় খুব ভালোভাবে, একটুও পানি না থাকে। দেখতেই পাচ্ছেন আমি একটা সাজের মধ্যে ঢেলে নিয়েছি এবং এটাকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, যাতে পানিটা ভালোভাবে ঝরে যায়। 5 মিনিট পর দেখাচ্ছি। 5 মিনিট পর পানিটা যখন ভালোভাবে ঝরে গিয়েছে, দেখুন এটার মধ্যে একটু পানি নেই। এখন হচ্ছে আমরা এটাকে প্রসেস করব। কিভাবে প্রসেস করব তার জন্য চলে যাচ্ছি। প্রথমে আমরা নিয়ে নিলাম, এখানে আছে 1 কেজি পরিমাণে চাল কুমড়ো। 1 কেজি পরিমাণ চাল কুমড়োর জন্য আমি আধা কেজির চেয়ে একটু বেশি পরিমাণে চিনি নিয়েছি। চিনির পরিমাণটা দেখতেই পাচ্ছেন, চাল কুমড়োর প্রায় কাছাকাছি নিয়ে এখন ভালোভাবে চাল কুমড়োর সাথে মিশিয়ে নিব। চিনির সাথে ভালোভাবে চাল কুমড়োটা মিশিয়ে নেওয়ার জন্য 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দেব। 20 মিনিট পর দেখবেন চিনিটা সম্পূর্ণভাবে গলে চাল কুমড়ার উপরে উঠে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে। চাল কুমড়ার সাথে পানি হয়ে গিয়েছে চিনিটা। এখন আমরা চুলায় চলে যাব। চুলার মধ্যে এমন একটি পাত্র বসাতে হবে যেটাতে নিচে আটকাবে না। সেই পাত্রের মধ্যে আমরা চিনি সাথে চাল কুমড়াটা একসাথে দিয়ে দিচ্ছি। যেই বাটিটাতে চাল কুমড়াটা ছিল সেই বাটিটাতে হাফ কাপ পরিমাণে পানি নিয়ে ধুয়ে তারপরে হচ্ছে চাল কুমড়ার সাথে দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে নিব চাল কুমড়ো। তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চাল কুমড়াটা। আর এই সময় চুলার আগুনটা মিডিয়াম রাখতে হবে, যাতে খুব সুন্দরভাবে ভিতরটা সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন প্রায় 15 থেকে 20 মিনিট পর আমার চাল কুমড়াটা দেখতে এমন হয়েছে। এটা থেকে আরো পানি বের হয়েছে, যেহেতু এটা চিনি ছিল, তো চিনিটা সম্পূর্ণভাবে গলে পানিটার সাথে মিশে অনেকটা পানি বেড়ে গিয়েছে। এই সময় চুলার জালটা একদম লো আঁচে রাখতে হবে, জোরে দেওয়া যাবে না, এবং লো আঁচেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিনির শিরাটা শুকিয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে চাল কুমড়ার সাথে, ততক্ষণ পর্যন্ত চাল কুমড়াটা জাল করে নিতে হবে আস্তে আস্তে লো আঁচে। চিনির শিরাটা যখন সম্পূর্ণভাবে কমে গিয়েছে তখন এখানে দুটো
এলাচ আমি একটু থেতলিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা মাঝখান থেকে ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব মৃদু তাপে রান্নাটা কমপ্লিট করতে হবে, না হলে পুড়ে যাবার একটা চান্স থাকে। বারবার আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন শিরাটা একদম ঘন হয়ে গিয়েছে। চিনির শিরাটা যখন একদম আঠালো হয়ে যাবে, যখন আপনি হাত দিয়ে দেখবেন তখন দেখবেন যে একটা সুতার মতো আঠালো আঠালো হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে যে পুরা মোরব্বাটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা আঠার মতো হয়ে যাচ্ছে। এই সময় আমি আরও 2 থেকে 3 মিনিট চুলার উপর রেখে চুলাটা বন্ধ করে দেব। আর এমন একটা চালনি নিয়ে নিব যেটাতে আমি ভালোভাবে শুকিয়ে নিতে পারবো মোরব্বাটা। আমি মোরব্বাটা দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে মোরব্বাটা হয়েছে। আপনারা যদি এভাবে খেতে চান, এভাবেও একটা মোরব্বা কিন্তু তৈরি হয়ে যায়, খেতে পারেন। আমি মোরব্বাটা যেহেতু শুকিয়ে নিব তার জন্য একটি চালনি নিয়ে নিলাম। তারপর হচ্ছে মোরব্বাটা দিয়ে দিচ্ছি। আর নিচে একটি বাটি নিয়ে নিলাম যাতে পুরো চিনি শিরাটা যাতে বাটির মধ্যে পড়ে যায়। এখন আমি সম্পূর্ণ মোরব্বাটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এই মোরব্বাগুলো রোদের মধ্যে শুকিয়ে নিই। যাদের রোদে দেওয়ার জায়গা নেই তারা হচ্ছে মোরব্বাগুলোকে ফ্যানের নিচে 7 থেকে 8 ঘন্টার মতো শুকিয়ে নেবেন। আপনারা যদি রোদে 2 দিন শুকিয়ে নিতে পারেন তাহলে আপনাদের এই মোরব্বাটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, নষ্ট হবে না। আমি আজকে একদিন রোদে দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর বাকি একদিন আমি যে রোদে দিয়েছি সেটার আপনাদের সাথে শেয়ার করব না। এখন আমি রোদে দিয়ে দিয়েছি এবং রোদে দেওয়া 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রোদে দেওয়ার 2 ঘন্টা পর। এটা কিন্তু সম্পূর্ণভাবে শুকায়নি, অল্প কিছু পরিমাণে শুকিয়েছে। 7 থেকে 8 ঘন্টা পর ফিরে এলাম রোদে দেওয়ার পর। আমি প্রায় 10টার দিকে এটা রোদে দিয়েছিলাম, আর এখন হচ্ছে বিকাল 4টার সময়। 4টার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে এই মোরব্বা। এই মোরব্বাটা আপনারা বাসায় রেখে পাউরুটির সাথে, কেকের সাথে, জর্দার সাথে কেটে যখন ইচ্ছা তখনই ডেজার্ট তৈরি করে খেতেও পারেন। আর যারা খালি খেতে পছন্দ করেন তারাও এই ডেজার্টটি তৈরি করে বাসায় রেখে খালিও খেতে পারেন। আর দেখতেই পাচ্ছেন 7 থেকে 8 ঘন্টা পর ভিতরটা একদম সফট, উপরটা একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। এটা তো শুধু আমি একদিনের জন্য দেখালাম, আমি আবার পরবর্তী দিন রোদে দেব, তারপর আরও একটু শুকিয়ে নেব। আর এটা খুব সুন্দরভাবে যখন শুকিয়ে সংরক্ষণ করে রাখবেন তখন 1-2 বছর এমনিতেই ফ্রিজে রেখে বা নর্মালি রেখেও আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি করতে উৎসাহ আসবে। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করছি এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে এই মুরব্বা রেসিপিটি খুব সহজে বাড়িতে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।